স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছি শাওন হাসনান। দেশের তৈরি পোশাক খাতে খারাপ অবস্থা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশ্বমন্দা এবং কারখানায় শ্রমিকের কর্মপরিবেশ উন্নত করার চাপ এক্ষেত্রে বড় দুই কারণ বলছে বিজিএমইএ। এদিকে যুক্তরাষ্ট্রের পর ইউরোপের বাজারেও জিএসপি সুবিধা স্থগিতের আশঙ্কা তৈরি হয়েছে। ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালু সহ শ্রম অধিকার উন্নত করার শর্ত দিয়েছে ইইউ। তাই আজ আমরা আলোচনা করব পোশাক খাতে শ্রম অধিকার নিয়ে। আর এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন শ্রম সচিব মিকাইল শিপার। আলোচনায় যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশের রপ্তানি খাত মূলত পোশাক নির্ভর, তাই এ খাতের প্রভাব পড়ে সার্বিক রপ্তানিতে। চলতি অর্থবছরের 10 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এসেছে লক্ষ্যমাত্রার 6 ভাগ কম। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে পোশাকের দাম কমায় এ মন্দা চলছে বলে মনে করেন পোশাক খাত সংশ্লিষ্টরা। বিজিএমের তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দরপতন হয় 1.1%। ইউরোপের বাজারে কমেছে 3.19%। এ অবস্থার উত্তরণে নতুন বাজার তৈরিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। We got duty-free market access from Chile, but you, the exporters, you are not interested to export to Chile. You are always interested to be confined in US and European Union. রপ্তানি বাড়াতে অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ সহ বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানের দাবি জানান বিজিএমইএ সভাপতি। বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে, কিন্তু এর ডিস্ট্রিবিউশন লাইন কিভাবে হবে সেটা কিন্তু আমরা কখনো খেয়াল করিনি। এখন এসে আমরা দেখতেছি লোডশেডিং এর পর লোডশেডিং। আমরা 100টা ইকোনমিক জোনের কথা চিন্তা না করে আমি মনে করি 2-3টা ইকোনমিক জোনের কথা চিন্তা করেন, করে সেইখানে দেন। রপ্তানিতে শুধু একক খাতের উপর নির্ভরতা কমানোর পরামর্শ দেন বিডা চেয়ারম্যান। এছাড়া বাজার সম্প্রসারণে বাণিজ্য নীতি পরিবর্তন দরকার বলেও মনে করেন তিনি। ডাইভার্সিফিকেশনের বিষয়টি কেন এসছে? ভালনারেবিলিটির কথা তো আমরা জানি, বাট এট দ্য সেম টাইম আমাদের মেজর যেটা হচ্ছে বাংলাদেশ ইকোনমিতে, সি 2 মিলিয়ন পিপল জয়েন দ্য ওয়ার্কফোর্স এভরি ইয়ার অ্যান্ড উই হ্যাভ টু এমপ্লয় দিস পিপল। রপ্তানি বহুমুখীকরণের জন্য সংশ্লিষ্ট খাতগুলোতে সরকারের প্রণোদনা বাড়ানোর পরামর্শ দেন বিশ্লেষকরা। ওমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখে নিলাম প্রতিবেদনে যেটা বলছিলেন বিডা চেয়ারম্যান, যে প্রতি বছর প্রায় 20 লাখ লোক নতুন কর্মসংস্থানের মানে বাজারে আসছে এবং এর বেশিরভাগই কিন্তু তৈরি পোশাক খাতে আসছে। তো আপনার মনে হয় কি সে খাতে আমাদের শ্রম অধিকারগুলো আমরা কি সম্পূর্ণ নিশ্চিত করতে পেরেছি? শ্রম সচিব হিসেবে বলবো যে আমরা চেষ্টা করছি, কিন্তু সম্পূর্ণ নিশ্চিত করা বেশ আমাদের পক্ষে তো এখনো পর্যন্ত আমরা ওই পরিমাণ ইয়েতে যেতে পারিনি যেতে শ্রম অধিকার সম্পূর্ণ নিশ্চিত করা যাবে। তৈরি পোশাক খাত কিন্তু প্রায় 35 বছরের একটি খাত, মানে শুরু থেকে এখন পর্যন্ত। কিন্তু আমরা যেহেতু এখন মানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ তৈরি পোশাকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের রেসপন্সিবিলিটিও তো বেশি। সেক্ষেত্রে আমাদের পোশাক যাচ্ছে ইউরোপ আমেরিকার বড় বড় সবগুলোতে। সেখানে কিন্তু আপনি জানেন রানা প্লাজার পর কিন্তু একটা ক্যাম্পেইনও উঠেছিল যে যেখানে শ্রমিকের রক্তে যাচ্ছে সেখানকার পোশাক আমরা কিনবো না, সেটা আমরা অনেকটা কাটিয়ে উঠেছি। কিন্তু এ ধরনের পরিস্থিতি তো ভবিষ্যতে তৈরি হতে পারে, সেটার জন্য আমরা কতটুকু প্রস্তুত? বিশেষ করে আফটার রানা প্লাজা পরে আমরা যে শুধু সরকার নয়, সরকার মালিক শ্রমিক যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এখন শ্রম পরিস্থিতি কিন্তু আগের মতো নেই। আমরা শ্রমের অধিকার থেকে শুরু করে শ্রমিকের নিরাপত্তা, কর্মক্ষেত্রের নিরাপত্তা সবগুলির দিকে আমরা বিচার বিশ্লেষণ করছি এবং এইটা করে আমরা অনেক দূরে আগে বেড়েছি। হ্যাঁ, এইটা ঠিক যে আমরা ট্রেড ইউনিয়ন সব ফ্যাক্টরিতে শুরু করতে পারিনি, এইটা তো কারণও আছে। এটা মালিক শ্রমিকের যে একটা ঐতিহাসিক অবিশ্বাস যেটা আছে, যে মালিক মনে করে শ্রমিক বোধহয় এক্সপ্লয়েট করতেছে, শ্রমিক মনে করে মালিক এক্সপ্লয়েট করতে, এই অবস্থান থেকে আমরা অনেক ঘুরে দাঁড়িয়েছি। আজকে রানা প্লাজার আগের দিন পর্যন্ত এই সেক্টরে 134টা ট্রেড ইউনিয়ন ছিল, এর মধ্যে অর্ধেকটার বেশি ছিল অকার্যকর। এই জায়গায় আমরা আজকে 550টার মতো ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন দিয়েছি। মানে সংখ্যা বেড়েছে, সেগুলো কি কার্যকর? অবশ্যই কার্যকর। এইটা সুপারভিশন আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে নিচ্ছি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মালিক পক্ষ কিছু বাধার সৃষ্টি করলেও মালিক আর শ্রমিকের মধ্যে যেসব ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন হচ্ছে তাদেরকে, যারা ট্রেড ইউনিয়নের ভুক্ত হচ্ছে তাদেরকে ট্রেনিং দিচ্ছি যে শুধু অধিকার নয়, অধিকার সাথে সাথে
আপনার দায়িত্ববোধও আছে, সব মিলিয়ে একটা একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার ডেভেলপ করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি এই এই গতিতে চলতে থাকলে আমরা অবশ্যই মালিক শ্রমিকের আস্থার সম্পর্ক। আমি যদি একটু গড়ে আপনাকে তুলবো। বলি যে রানা প্লাজার পর আমরা ইউরোপীয় ইউনিয়নের সাথে কম্প্যাক্টে সাইন করেছি, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা শর্ত ছিল যে শ্রম আইনটিকে সংশোধন, আপনারা সংশোধন করেছেন, কিন্তু এখন বলা হচ্ছে যে ইপিজেড আইন সংশোধন করতে হবে, সেখানেও ট্রেড ইউনিয়ন, কিন্তু সেখানে কিন্তু অনেক ইনভেস্টররা আছেন। এটা সমাধান আপনারা কিভাবে? না, অবশ্যই আমাদের রানা প্লাজার পরে আমরা অন্যতম একটা ইন্টারন্যাশনাল ডকুমেন্টে আমরা সই করেছি, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি কম্প্যাক্ট। এটা ইনিশিয়ালি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোই এটার সাথে জড়িত ছিল, পরবর্তীতে ক্রমান্বয়ে আমেরিকানরা এবং কানাডিয়ানরা এটার সাথে জড়িত হন। এখন মোটামুটি এটা বলা যায় এটা গ্লোবাল ডকুমেন্ট, ওই ইউরোপ, আমেরিকা এবং কানাডার এটা কভার দিচ্ছে। আমরা যখন এই ইয়েতে স্বাক্ষর করি তখনই এইগুলি শ্রম অধিকার নিশ্চিত করার জন্য, ইন্ডাস্ট্রিয়াল সেফটি সাইড ইয়ে করার জন্য বিভিন্ন কন্ডিশন ছিল। এর মধ্যে লেজিসলেশন চেঞ্জ করা, কিছু প্র্যাকটিক্যাল অ্যাকশন ছিল, এগুলি অলমোস্ট সব কিছুই করেছি আমরা। রানা প্লাজার ঘটনার এটা তো বর্তমান সরকারকে অবশ্যই এটা ধন্যবাদ দিতে হয় যে রানা প্লাজা ঘটনার ৭৯ দিনের মধ্যে আমরা শ্রম আইন বিরাটভাবে সংশোধন করেছি। এর মধ্যে একটা অঙ্গীকার ছিল আমাদের আপনার ইপিজেড এর ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা। ওই প্রেক্ষিতে ২০১৩ সালে কিন্তু আমরা ইপিজেড এর থেকে ওই আপনার যেটা স্ট্রাইক করার অধিকার বন্ধ করা ছিল, এটাও স্ট্রাইক করার অধিকার ২০১৪ জানুয়ারি থেকে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের একটা ওয়ার্কার্স পার্টিসিপেশন কমিটি করেছেন, কিন্তু তারা তো স্পেসিফিক ট্রেড ইউনিয়ন চাচ্ছে, সেক্ষেত্রে স্পেসিফিক ট্রেড ইউনিয়ন ওনারা চাইলে তো হবে না, আমাদের দেশের প্রেক্ষাপট সবকিছু মিলে আমাদের দিতে হবে। এখন এতদিন এখানে ট্রেড ইউনিয়ন ছিল না, কারণ এই শ্রমিকগুলিকে ট্রেড ইউনিয়নের দিকে ধাবিত করতে হলে আমাদের কিছু গ্রেস পিরিয়ড দিতে হবে। আমরা অবশ্যই শ্রম অধিকার নিশ্চিত করব এবং আমাদের যে লিগ্যাল যেটা ডকুমেন্ট আছে শ্রম আইন, এটা ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা এটা এই ইপিজেড এলাকায় আমরা কার্যকর করব। সেক্ষেত্রে ইউ কি একটা মানে জিএসপি, বিশেষ করে আমরা সেখানে বড় ধরনের একটা সুবিধা পাচ্ছি ইউরোপের বাজারে, পোশাক খাতে কিন্তু সেখানে জিএসপি আছে এবং আমাদেরকে প্রায় ১২.৫ থেকে ১৫% আমাদের ট্যাক্স দিতে হচ্ছে না। তো সেটা কি যদি আমরা অর্থনৈতিকভাবে তুলনা করি, সেটা কি ইপিজেড এর চেয়ে বেশি? আমাদের মূলত ইপিজেড যে পরিমাণ আমরা রপ্তানি করি তার যদি আমি অ্যামাউন্টে বলি, এই মুহূর্তে আমরা $৩৪ বিলিয়ন আমরা গত বছর রপ্তানি করেছি, তার মধ্যে $৫ বিলিয়ন ইপিজেড এলাকা থেকে, রিমেইনিং $২৯ বিলিয়ন আমরা অন্য আমাদের ইপিজেড বাইরে থেকে করেছি। তারপরে আমাদের একটা দায়িত্ববোধ আছে যে ইপিজেড এলাকায় আমরা এতদিন শ্রম আইন, ইনিশিয়ালি শ্রম আইন কিন্তু আমরা ইচ্ছে করে দেইনি। আমরা যখন প্রথম ইপিজেড শুরু করি তখনই এই যে ইনভেস্টার্সরা ওনারাই বলেছিলেন যে আমরা ইনভেস্ট করব, এর একটা কন্ডিশন দিতে হবে যে আমি ট্রেড ইউনিয়ন আপাতত স্থগিত রাখেন, প্রয়োজনে আমরা ওই এলাকার শ্রমিকদের বেতন বাড়িয়ে দেবো। ওই অনুযায়ী কিন্তু ইপিজেড শ্রমিকরা ভালোই চলছে। তারপরেও যেহেতু একটা গ্লোবাল একটা ইয়ে এসছে, ডিমান্ড এসছে যে ইপিজেড এরিয়া, তা আমরা ধীরে ধীরে ইয়ের জন্য গত 15 দিন আগে আমাদের সাস্টেনেবিলিটি কম্প্যাক্ট রিভিউ মিটিং করলাম আমরা এখানে, আপনারা জানেন। এই কম্প্যাক্ট মিটিংয়ে আমরা ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা গ্র্যাজুয়ালি আমরা শ্রম আইনটা আমি ইপিজেডে। তারা কি বলেছে? তারা তো বোধহয় আপনাদেরকে আরো 1 বছর সময় দিয়েছে নাকি? না, 1 বছর এরকম বলে নাই। তা আমাদের এই যে সাস্টেনেবিলিটি কম্প্যাক্ট মিটিং এর এটা তো 5 বছরের একটা চুক্তি, গত বছর আগামী বছরই তো সেটা শেষ হচ্ছে। হ্যাঁ, এটা তো অবশ্যই আগামী বছর শেষ হবে। তা পরবর্তীতে হয়তো বা আমাদের স্বার্থে, যেহেতু এভরিথিং বাট আর্মস, শুধুমাত্র আগ্নেয়াস্ত্র ছাড়া সবকিছুই আমরা ফ্রি ডিউটিতে আমরা ইয়েতে রপ্তানি করি ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের অনেক বড় বাজার। কারণ ইউরোপিয়ান ইউনিয়নের বাজার আমরা সহজে চাবো না, আমাদের কোনো গাফলাতির জন্য আমরা ওর জন্য ওদের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে, আমরা এইটা নিয়ে কাজ করেছি। এটা অন্যতম একটা উল্লেখযোগ্য দিক যে আমরা ইপিজেড শ্রম আইন ক্যাবিনেট লেজিসলেটিভ বিভাগের ভেটিং দিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছিলাম, এবং তারপরে যখন এইসব কথা শুরু হলো আমরা কিন্তু আমাদের জাতীয় সংসদের ডিসিশন নিয়েছেন, ওই আইনটা আবার ফেরত পাঠিয়েছেন। আমরাও চাচ্ছিলাম ওটা আসলে আবার রিভিউ করব, আমরা যাতে আমাদের শ্রম আইনের দিকগুলি আরেকটু সুন্দরভাবে
তুলে ধরতে পারি, যাতে শ্রমিক অধিকার ইপিজেড এলাকায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখনই আশঙ্কা আসলে জিএসপি স্থগিতের কোনো এই আশঙ্কা মুহূর্তে নেই। কোনো আশঙ্কা নেই, কিন্তু আমাদের সবকিছু ডিপেন্ড করবে কিন্তু আমাদের প্রস্তুতিটা থাকতে আমাদের হবে। প্রস্তুতির ক্ষেত্রে এই আমাদের আপনি কার্যকরী। প্রতিবেদনে একটা বিষয় দেখেছেন, একক খাতের উপর, বিশেষ করে পোশাক খাতের উপর দেশের সমগ্র রপ্তানি নির্ভর করছে। সেক্ষেত্রে সেটা অর্থনীতির জন্য তো একটা ঝুঁকি। এটা একটা রিস্কি একটা ইয়ে আছে। তারপরে আমরা মেইন ডেস্টিনেশন অলরেডি বলা হয়েছে, মেইন ডেস্টিনেশন ইউরোপ এবং আমেরিকা। তো ইউরোপ আমেরিকা ছাড়াও বিশ্বের আর বাকি অন্যান্য পুরো পৃথিবীর লোকজনও পোশাক ইউজ করছে, পোশাক পরছে, কিন্তু আনফরচুনেটলি আমরা ওইগুলি এক্সপ্লোর করতে পারিনি। যে এখন শুরু হয়েছে, অলরেডি আমরা শুরু হয়েছে চায়নার বাজারটা, চায়নাও দা হাই এন্ডের প্রোডাক্ট ওরা চলে যাচ্ছে এখন, ওদেরও তো একটা ডিমান্ড আছে। রাশিয়ান বাজার, তারপরে আমাদের এই যে মিডল ইস্টার্ন কান্ট্রির বাজার, এগুলি অনেক ভালো বাজার। এই বাজারগুলি যদি এক্সপ্লোর করতে পারি, ইদানিং কিছু কিছু আমাদের রপ্তানিকারক এইদিকেও ঝুঁকছেন। আমরা এই ডাইভার্সিফাই, এই একটা হলো এক্সপোর্ট ডাইভার্সিফাই, আর একটা হলো এইটার বাইরে আরেকটা অল্টারনেটিভ। এইভাবে আসার কথা যে আমরা এই আমাদের আপনার লেদার সেক্টর, আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর, এইগুলি কিন্তু ধীরে ধীরে বাজার এক্সপানশন হচ্ছে। আমরা আসলে আরো কথা বলবো, আলোচনার এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে কথা হচ্ছিল পোশাক খাতে শ্রম অধিকার নিয়ে, আর এই নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন শ্রম সচিব মিকাইল শিপার। বিরতির আগে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, ইপিজেডে আপনারা আইনটি সংশোধন করছেন, আর জিএসপি স্থগিতের বিষয়ে আপনাদের আশঙ্কাটা আপাতত নেই। কিন্তু আমি যদি পোশাক খাতে আপনাদের যে পরিদর্শন এবং সেটার যে অনুযায়ী সংস্কার কাজ, বিশেষ করে অ্যাকর্ড অ্যালায়েন্স সরকারের যে একটি ইনিশিয়েটিভ, অ্যাকর্ড অ্যালায়েন্স কিন্তু অনেকটা কাজই তাদের শেষ করে ফেলেছে, কিন্তু সরকারের কাজ কিন্তু এগোচ্ছে না। 70 to 80% কাজ ইয়ে হয়ে গেছে, কিন্তু সরকারের কাজ এগোচ্ছে না কেন? সরকারের কাজ এগোচ্ছে না এই কারণে যে অ্যাকর্ড অ্যালায়েন্স যারা সাথে যেসব কারখানা জড়িত ছিল, এরা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড, অলমোস্ট ওই স্ট্যান্ডার্ডে এদের মালিকের যথেষ্ট ইনভেস্টমেন্টের ক্ষমতা আছে। আনফরচুনেটলি আমাদের ওই অ্যাকর্ড অ্যালায়েন্সের বাইরে যারা আছেন, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা কিছু কিছু বায়ার আছেন খুব মানে নামি দামি নয়, অত নামি দামি নন, এবং কিছু কিছু আমাদের ইয়ে আছে যারা সাবকন্ট্রাক্টে কাজ করেন। এদের মালিকদের মূলত আর অর্থনৈতিক ইয়ে অবস্থানটা একটু কম। আরেকটা অন্যতম একটা বিষয় হচ্ছে যে কোনো কোনো ইয়ে পোশাক কারখানাগুলি দেখা যাচ্ছে যে হায়ার্ড বিল্ডিং, দ্যাট ইজ মালিক একজন আর কারখানার মালিক একজন। এখানে দেখা যাচ্ছে যে কারখানা মালিক হয়তো বা কনভিন্স যে আমার এইটা আলাদা একটা সিঁড়ি দরকার বা আলাদা একটা রুম দরকার, কিন্তু ওই মূল মালিক বলছেন যে আমি কেন আপনার জন্য এত ইয়ে করব। এই আমাদের আসার কথা যে এই সব কারণেই বেশ কিছু মালিক নিজস্ব ভবনে চলে গেছেন। এখন আমাদের হাতে প্রায় 600টা কারখানা আছে, আমরা ওনাদেরকে ডেকে এনেছি। আরেকটা অসুবিধা ছিল যে এইটা আমরা ব্যাংক থেকে যে লোনের ইয়েটা ছিল, তো এটা ডাবল ডিজিটের ইন্টারেস্টের লোন ছিল। কেন জাইকার লোন তো অনেক কমিয়েছি আমরা, এই জাইকার লোনটা কমাতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে এখন সিঙ্গেল ডিজিটের লোন এখন অনেক কমেছে, এবং কিছু মালিক ইন্টারেস্টেড হচ্ছেন। কিন্তু তারপরেও জাইকার লোন বা যে কোনো লোনই এটা দায়বদ্ধতা বিল্ডিং এর মালিককে, এটা জমির মালিককে, এইগুলি দেখতে গিয়ে যায় কেউ। কিন্তু আপনাদের তো পাশাপাশি আইএলওর সহায়তা একটা ফান্ড তৈরি করার কথা ছিল। না, ওইটা আমরা মূলত আমরা ওই ফান্ড আলাদা যে ওনাদের দিয়ে দেবো আবার এটা রিটার্ন নেবো, এই ধরনের কোনো ফান্ড আমরা ইয়ে করিনি। আমরা ইউএস এইড, জাইকা, তারপরে আপনার ডিএফআইডি, এদেরকে আমরা অনুরোধ করছি ওরা যেন ইয়েটা মূলত ব্যাংকিং সেক্টরকে দিয়ে দেয়। এটা টাকা লেনদেনের ব্যাপারটাও একটা টেকনিক্যাল ব্যাপার। কিন্তু পোশাক মালিকরা অনেক ক্ষেত্রে অভিযোগ করছেন যে জাইকা যে লোনটি দিচ্ছে সেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকগুলো দিচ্ছে, কিন্তু সেটার ইন্টারেস্ট রেট অনেক বেশি হয়ে যাচ্ছে। তো সেটাকে কমিয়ে আনার ব্যাংকগুলো আবার মাঝখানে লাভ করছে। এইটা তো সব ব্যাংকেরই এটা ইয়ে যে ট্রানজাকশনে ইয়ে করতে গিয়ে কিছুটা ইন্টারেস্ট নিতে হয়। কিন্তু তাহলে গ্রিন ফাইন্যান্সিং বা আপনি বিশেষ তহবিল কেন বলছেন এটাকে? এটা চেষ্টা করছি, কিন্তু আমাদের যে ডেডিকেটেড ফর দ্য ইয়ে যে জাইকা বোধহয় 2.5% ইন্টারেস্টের লোন নিচ্ছে, কিন্তু যারা অপারেট করছেন বিশেষ করে বাংলাদেশ ব্যাংক থেকে ইয়ে ব্যাংক পর্যন্ত, যারা লিড ব্যাংক থেকে শুরু করে যারা লোন গিভিং ব্যাংক, ওদের নিজস্ব একটা খরচে অ্যাড করতে গিয়ে এটা কোনো কোনো ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি তো আমরা ডবল ডিজিটের কমাতে পারিনি। যে আমাদের অর্থমন্ত্রী মহোদয় এটা আলাদাভাবে এটা গুরুত্ব দিয়েছেন এবং বিভিন্নভাবে বলে এই পার্সেন্টেজটা কমে এখন সিঙ্গেল ডিজিটে হারছে। সিঙ্গেল ডিজিটে হলেও খুব একটা কমে নেই, 8 থেকে 9% ইয়েতে ইন্টারেস্টে নিতে হচ্ছে। তো মালিকরা এটার সন্তুষ্ট,
কিন্তু লোন পেতে গিয়ে কিছু কিছু বাধা বিপত্তি এগুলি আমরা করার চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে আমরা কিছুদিন আগে ঢাকার 50 জন মালিককে নিয়ে আমরা বসেছিলাম, তো ওরা বলেছে ভিতরে ভিতরে অনেক কাজ করে ফেলছেন, কিন্তু ওই যে কিছু ইনভেস্টমেন্টের রিইনভেস্টমেন্ট যেটা দরকার, এই কনফার্মেশনটা অ্যাকর্ড অ্যালায়েন্সে যারা ছিল এখানকার বায়াররা কিন্তু ওদের কনফার্মেশন দিয়েছিল যে তুমি এটা করে দাও, তোমার এক্সপোর্ট আমার কাছে যে ইয়েটাতে এটা 2 বছরের জন্য আমি স্টেবল রাখবো। এই ধরনের স্টেবিলিটি বা এসুরেন্স মালিকরা কোনো বায়ারের কাছ থেকে পায় নাই দেখে হেজিটেট করতেছেন মালিকরা, যে এত পয়সা খরচ করে আমি করব, পরে যদি আমি বায়ার। আচ্ছা, আমি সেটা একটা ধরলাম অ্যাকর্ড অ্যালায়েন্স আপনাদের ইনিশিয়েটিভ, এর বাইরেও কিন্তু আরো অনেক কারখানা আছে, সেগুলোর কি হবে? আমরা অবশ্যই স্বীকার করি এর বাইরে সেখানে কি রানা প্লাজা বা তাজরিনের মতো যে কোনো একটা ঘটনা আমরা তো ঘটতে পারে? বিশ্বাস করি এটা হবে না। যেটা রানা প্লাজা যে ঘটনা ঘটার পরের দিন আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের পোশাক কারখানার প্রায় 50 থেকে 70% বোধহয় রানা প্লাজার মতো কারখানা, কিন্তু ফরচুনেট আমরা যে এই পর্যন্ত আমরা 3870টার মতো আমরা কারখানা পরিদর্শন করেছি, একে ডোর টু ডোর গিয়ে আমাদের ইন্সপেকশন টিম গিয়ে। এর মধ্যে আমাকে বন্ধ করতে হয়েছে 39টা কারখানা। 40 সেটা আপনি কিন্তু সেগুলো এইটা কিন্তু সবই ভালো কারখানা, কিন্তু এর বাইরে আরো যদি 3500 কারখানা আমি ধরি, না, এত গার্মেন্টস সেক্টরে এতটা হবে না, আরো 1000 এর মতো আমরা আশা করতেছি। 1000 কারখানা ইপিজে আমাদের আপনার বিজিএমই, বিকেএমই এবং আদার্স বাইরে এটা 1000-1200 মতো হবে। এইগুলির জন্য আমরা কিন্তু এখন এতদিন আমরা কিন্তু ওই অন্যের সহযোগিতা করেছি, আমরা ডিসিশন নিয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি এইগুলি আমাদের সরকারি অর্থায়নে আমরা এই কারখানাগুলি পরিদর্শন করব। ধরেন অ্যাকর্ড অ্যালায়েন্স 5 বছর পরে যদি চলে যায়, সেক্ষেত্রে এই কাজগুলো কিভাবে চলবে? আমাদের লেবার ডিপার্টমেন্ট করবে, আমাদের ডিপার্টমেন্ট রানা প্লাজা পরে আমাদের ইন্সপেকশন ডিপার্টমেন্ট, আমাদের রানা প্লাজা আগের দিন পর্যন্ত আমাদের ইন্সপেকশন ডিপার্টমেন্টে আমাদের জনবল সম্পূর্ণ জনবলই ছিল 342 জনের মতো। এখন এইটা আমরা বৃদ্ধি করে 995 জন, তাও এটা আমার ফার্স্ট ফেজে। আমি আপাতত 23টা ডিস্ট্রিক্টে আমরা এই ইয়েগুলি কার্যক্রম চালু করেছি। এইটা আমরা এক্সপানশন করব, আমাদের এটা 1000 খানেক অধিক। আমাদের ইতিমধ্যে 500 ইন্সপেক্টরের পদ ক্রিয়েট করা হয়েছে, 300 ইন্সপেক্টর কাজ করছেন, আরো বাকিগুলি আমরা সেটা ধরেন পোশাক খাতের বিষয়টা আমরা দেখলাম, কিন্তু আমরা রিসেন্টলি একটা ঘটনা দেখেছি টাম্পাকো ঘটনার কিন্তু সেটার কিন্তু ক্ষতিপূরণ, যেমন তাজরিন অথবা রানা প্লাজা হয়তো শ্রমিকরা কিছুটা হলো ক্ষতিপূরণ পেয়েছে শ্রম আইন অনুসারে, কিন্তু টাম্পাকোতে কিন্তু আমরা সেটা দেখছি না। গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ, এর বাইরে কিছু নেই। টাম্পা মূলত কিন্তু শ্রম আইনে ওই মালিক 1 লক্ষ টাকা দেবে, আর আমাদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন যে একটা আছে, এখানে কোনো কর্মক্ষেত্রে যদি মারা যান কোনো শ্রমিক, আমরা এই 2 লক্ষ টাকা এইটা কিন্তু রানা প্লাজা ইয়েদের এইটা কিন্তু ওনারা কোনো কোনো ক্ষেত্রে 50-60 লক্ষ টাকা পেয়েছেন। এইটা ও গ্লোবাল স্ট্যান্ডার্ডে এই ইয়েটা করা হয়েছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে পোশাক খাতে আসলে কোনো কারখানায় হলে সেক্ষেত্রে শ্রমিকরা একটা ভালো ক্ষতিপূরণ পায়, কিন্তু অন্য কারখানার ক্ষেত্রে পাচ্ছে না। না, খুব ভালো ছোটগুলো এই কারণে পায় যে রানা প্লাজার ঘটনা বিশ্বে অন্যতম একটি ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার। এর জন্য ব্র্যান্ডস বায়াররা ওরাও নৈতিকভাবে দায়িত্ব নিয়ে ওরা একটা ফান্ড ক্রিয়েট করেছিল, এইটা প্রায় মানে আসলে এই আলোচনা শেষ হবার নয়, তবে আমরা আশা করি যে পোশাক খাত যেভাবে দিন দিন বাড়ছে সেখানে শ্রম অধিকারটা অবশ্যই শ্রম অধিকার নিশ্চিত করছি, এবং আপনার সাথে সাথে অন্যান্য অনুষ্ঠানে আলোচনায় আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতি ছিলে। দেখা হবে আগামীকাল।